নির্বাচন কমিশন সকলকে নিয়ে 1991, 96 ও 2001-এর মতো নির্বাচন করতে চায় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। তিনি বলেন, একটি সুন্দর নির্বাচন উপহার দিতে চায় নির্বাচন কমিশন। এক্ষেত্রে সবার সম্পৃক্ততা, সবার সহযোগিতা প্রয়োজন। অন্যদিকে আগামী ডিসেম্বরকে সামনে রেখে জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার। দুটি আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আবু সাইদ অপু রিপোর্ট। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা, সমালোচনা, পর্যালোচনা, সংস্কার এবং রাজনৈতিক দলসহ নির্বাচন কমিশনের প্রস্তুতি নিয়ে অনেকটাই ধোঁয়াশার মধ্যে ছিল নির্বাচন প্রক্রিয়া। কক্সবাজারে জেলা প্রশাসনের আয়োজনে জেলায় ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার বিভিন্ন সরকারি দপ্তর ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্যে সিইসি বলেন, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে সকল নির্বাচন সফল বাস্তবায়নে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্ট সকলকে নির্বাচন আইন অনুযায়ী স্ব দায়িত্ব সঠিকভাবে পালন করার আহ্বান জানান। এটা আমাদের টার্গেট ডেট হচ্ছে পুরো কমপ্লিট করতে, প্রসেসটা কমপ্লিট করতে আমরা জুন মাস নাগাদ শেষ করতে পারবো, এরকম প্ল্যান আমরা নিয়েছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওনার 16 ডিসেম্বরের গত 16 ডিসেম্বরের ভাষণে একটা ইলেকশন ডেট সম্পর্কে একটা ধারণা দিয়েছে। ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম আগামী 2 মার্চ শেষ হলে শুরু হবে নির্বাচনী কর্মযজ্ঞ। আর এদিকে নির্বাচন কমিশন সচিবালয়ে নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার বলেন, আগামী ডিসেম্বরকে সামনে রেখে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি নেওয়া হচ্ছে। কারোর কোনো নির্দেশনা, ইনস্ট্রাকশন, ইনফ্লুয়েন্স এগুলোর ঊর্ধ্বে উঠে নির্বাচন কমিশন কাজ করছে। স্থানীয় সরকার নির্বাচন এবং সংসদ নির্বাচন দুইটার প্রেক্ষিতটা আমরা বিবেচনায় নিচ্ছি। আমাদের কথা হচ্ছে যে ডিসেম্বরকে সামনে রেখে আমরা এগোচ্ছি। এ সময় তিনি আরও বলেন, বর্তমান ইসি কারো চাপের কাছে মাথা নত করবে না। সরকারের পক্ষ থেকে আগামী ডিসেম্বর অথবা 2026 সালের জুনের মধ্যে নির্বাচনের কথা বলা হয়েছে। সেই ডিসেম্বরকে টার্গেট করে নির্বাচনের প্রস্তুতি চলছে বলেও জানান মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার। ডিসেম্বর এবং 2026-এর জুন এই দুইটা টাইম লাইন ঘোষণা হয়েছে এবং ডিসেম্বরকে সামনে রেখেই আমরা যাতে শিডিউল ডিক্লেয়ার করতে পারি সেই প্রস্তুতি আমরা নিচ্ছি। আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। এবার মাই টিভি বিশেষ। সংস্কার আগে নাকি নির্বাচন, এ প্রশ্নে বিএনপির সাথে জামায়াতের দূরত্ব রয়েছে বলে মনে করা হয়। সে দূরত্ব আসলে কতটা একান্ত সাক্ষাৎকারে তা পরিষ্কার করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। তিনি জানান, নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে প্রয়োজনীয় সংস্কার চায় তার দল। 6 মাসের মধ্যেই সংস্কার সম্ভব এবং তা করা হলে ঘোষিত সময়ের মধ্যে নির্বাচনে যেতে জামায়াতেরও কোনো অসুবিধা নেই বলেও জানান মিয়া গোলাম পরোয়ার। মাহবুব সৈকতের বিশেষ রিপোর্ট। গেল বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে অবসান হয় ফ্যাসিবাদী শাসনের। এর 3 দিন পর নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। শুরুতে রাজনৈতিক দলগুলো সংস্কার এবং নির্বাচনী রোডম্যাপের উপর গুরুত্ব দিলেও পরবর্তীতে এক ধাপ এগিয়ে চলতি বছর ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের দাবি জানায় বিএনপি সহ মিত্র কয়েকটি দল। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করে তারা কাজ করছেন। যদিও জামাত সহ অন্য কয়েকটি দলের অবস্থান ছিল ভিন্ন। নির্বাচন তো আমরা সবাই চাই, পরিস্থিতি সৃষ্টি তো করতেই হবে, তবে এর আগে মৌলিক কিছু সংস্কার করতে হবে, না করলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না। সেই সংস্কারকে সফল করার জন্যই এমন মানুষের দরকার যারা সরাসরি জনগণের সাথে সম্পৃক্ত। তা না হলে কোনো সংস্কারই সফল করা সম্ভব হবে না। এহেন পরিস্থিতিতে সর্বদলীয় বৈঠকে রাজনৈতিক দলগুলো ঐক্যমতে পৌঁছালে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠানে আপত্তি নেই বলে জানিয়ে দেন অন্তর্বর্তী সরকারের প্রধান। এ বিষয়ে কথা হয় বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেলের সাথে। বর্তমান পরিস্থিতিতে দলের অবস্থান তুলে ধরেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষিত টেন্টেটিভ যে টাইম, যে আইডিয়া তারা দিয়েছেন,
তার মধ্যে ওনারা নির্বাচন করুন, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু সে নির্বাচনকে নিরপেক্ষ করার প্রয়োজনীয় সংস্কার কাজটা তার আগে সারতে হবে এবং আমরা বিশ্বাস করি এটা সারা সম্ভব। জামাতের শীর্ষ এই নেতা মনে করেন, সংস্কার ছাড়া জাতীয় নির্বাচনের আয়োজন করা হলে তা কোনোভাবেই অবাধ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য হবে না। উইদাউট রিফর্ম ইলেকশন প্রক্রিয়ার সাথে রাষ্ট্রের যে সমস্ত অর্গানগুলো ইনভলভ হবে, তো সেখানেই তো ফ্যাসিবাদের দোসররা একটা বড় সংখ্যক রয়ে গেছে। তো উইদাউট এনি রিফর্ম যদি ইনারাই নির্বাচন পরিচালনা করেন, তো সেই নির্বাচন নিরপেক্ষ হবে না, এই ব্যাপারে আমরা নিশ্চিত। জামাত সেক্রেটারি জেনারেলের মতে, নির্বাচিত সরকারের মাধ্যমেই হতে হবে দীর্ঘমেয়াদী সংস্কার। আমরা তো রাষ্ট্রের সমস্ত অর্গানের সংস্কার এখন করতে বলছি না, ইট উইল টেক টাইম। এটা একটা নির্বাচিত সরকারের পক্ষে সম্ভব, কারণ আমাদের রাষ্ট্রের সমস্ত বিভাগগুলো কিন্তু পলিটিসাইজ হয়ে গেছে, করাপ্ট হয়ে গেছে। তো এটার জন্য সময় লাগবে, 2-4 বছর লাগবে। এটা একটা ইলেক্টেড গভর্নমেন্টের কাজ। তো ইলেকশনের সাথে রিলেটেড যে সমস্ত বিভাগ, সেগুলোর সংস্কার 6 মাসের মধ্যে করা সম্ভব। দেন ইলেকশনের একটা রোডম্যাপ ঘোষণা হতে পারে। ডিসেম্বরের মধ্যে সরকার সকল প্রস্তুতি সম্পন্ন করতে পারলে নির্বাচনে অংশ নিতে জামাতের কোনো অসুবিধা নেই বলেও সাফ জানিয়ে দেন অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তো সেই জন্য সরকার তো ইলেকশনের একটা টাইমলাইন আইডিয়া দিয়েছেন। তো তার মধ্যে সরকার যদি নিরপেক্ষ করতে পারেন, তো আমরা অংশগ্রহণ করতে পারবো। পরিবেশ তৈরি হলে আমরা নির্বাচনে যাওয়ার জন্য প্রস্তুত আছি। জামাত ইসলামী। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরাচারের মুখের উপর দাঁড়িয়ে বিএনপি 31 দফা দিয়েছে। বিকেলে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা জনসম্পৃক্তি শীর্ষক বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি কথা বলেন। নির্বাচন নিয়ে একটি অস্থিরতা তৈরি হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, দেশকে যত দ্রুত স্থিতিশীল অবস্থায় আনা যাবে, ততই ধ্বংসের কিনারা থেকে রক্ষা করা যাবে। শামস তাবরিজ উচ্ছ্বাসের রিপোর্ট। বিএনপির প্রশিক্ষণ বিষয়ক কমিটির উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনশক্তি শীর্ষক বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিটের প্রশিক্ষণ কর্মশালা। 31 দফার কর্মসূচি এই আইনজীবীদের মাধ্যমে সারা দেশে পৌঁছে দেওয়া হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলে, আওয়ামী লীগ যখন দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল, তখন বিএনপি 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছিল। অনেক ব্যক্তিবর্গই সেদিন সংস্কারের স্বর ধারে কাছে ওনারা ছিলেন না, কিন্তু সেদিন বিএনপি সহ বিএনপির সাথে সমমনা মানুষগুলো, সমমনা দলগুলো আমরা 31 দফা উপস্থাপন করেছিলাম। এখন যারা সংস্কারের প্রস্তাবনা দিচ্ছেন, তাদের অনেকেই তখন সংস্কারের ধারের কাছেও ছিল না উল্লেখ করে তিনি বলেন, বিগত 17 বছরে মানুষ রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় যারা সোচ্চার ছিলেন, তারা বৈষম্যের শিকার হয়েছেন। যে স্বৈরাচার ব্যবস্থাটি, এটিকে যদি আমরা ঠিক করতে চাই, এটির হাত থেকে যদি দেশকে রক্ষা করতে চাই, আমরা মনে করি যে একজন ব্যক্তি পরপর 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। নির্বাচনের মাধ্যমে দেশকে যত দ্রুত স্থিতিশীল অবস্থায় আনা যাবে, ততই ধ্বংসের কিনারা থেকে রক্ষা করা যাবে বলেও জানান তারেক রহমান। নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যেই রায়টি হবে, সেই রায়ের মাধ্যমে সংসদ যেটাই হোক না কেন, সেই সংসদ একমাত্র সংস্কার প্রস্তাবকে বাস্তবে রূপ দিতে সক্ষম হবে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। নির্বাচন পরে হবে। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, আওয়ামী লীগ সরকার বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য তার উপর নির্যাতন করেছে, কিন্তু তিনি মিথ্যা সাক্ষী দেননি। দেশের বিরুদ্ধে এখনও ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং অন্তর্বর্তী সরকারকে যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে বলেন তিনি। বিকেলে নেত্রকোনা জেলা বিএনপি কর্তৃক আয়োজিত শহরের মুক্তারপাড়া মাঠে নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক ডাক্তার আনোয়ারুল হকের সভাপতিত্বে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমার নেত্রী খালেদা জিয়া এবং তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য আমাকে অনেক কৌশল করেছেন, অনেক সব আমি বলতে চাই না, কিন্তু আল্লাহ আমাকে রহমতে করতে ব্যর্থ হয়েছে। শীর্ষ মার্কিন ব্যবসায়ী এবং স্পেস এক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ককে বাংলাদেশ সফর ও দেশে স্টারলিংক স্যাটেলাইট পরিষেবা চালু করতে আমন্ত্রণ জানিয়ে একটি চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার প্রধান উপদেষ্টা প্রেস উইং জানান, 19 ফেব্রুয়ারি মাস্কের কাছে পাঠানো একটি চিঠিতে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ সফরে তিনি বাংলাদেশি যুবক ও নারীদের সঙ্গে দেখা করতে পারবেন, যারা এই নেতৃস্থানীয় প্রযুক্তির প্রধান সুবিধাভোগীদের মধ্যে থাকবেন।
আতিকুর রহমান তিতাস জানাচ্ছেন বিস্তারিত। তথ্য প্রযুক্তির এই যুগে এসেও বিশ্বের বহু মানুষ ইন্টারনেট পরিষেবা থেকে বঞ্চিত। বিশ্বের 790 কোটি মানুষের মধ্যে প্রায় 460 কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করে। এর অর্থ পৃথিবীর প্রায় 40% মানুষ ইন্টারনেট সেবার বাইরে আছে। এই বিপুল সংখ্যক জনগোষ্ঠীর ইন্টারনেটের বাইরে থাকার কারণ হচ্ছে পৃথিবীর সব স্থানে সংযোগ দেওয়া সম্ভব হয়ে উঠছে না। এই বৃহৎ জনগোষ্ঠীকে প্রযুক্তির আওতায় আনতে শীর্ষ মার্কিন ব্যবসায়ী এবং স্পেস এক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্কের স্টারলিংক ইন্টারনেট কোম্পানির যাত্রা। স্টারলিংকের উদ্দেশ্য পৃথিবীর নিকট মহাকাশে প্রায় 42,000 স্যাটেলাইট স্থাপন করে আমাদের গ্রহের প্রতিটি কোণায় দ্রুতগতির ইন্টারনেট সংযোগ প্রদান করা। এই সুবিধার আওতায় আসতে ইলন মাস্ককে বাংলাদেশ সফর ও দেশে স্টারলিংক স্যাটেলাইট পরিষেবা চালু করতে আমন্ত্রণ জানিয়ে একটি চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায় 19 ফেব্রুয়ারি মাস্কের কাছে পাঠানো একটি চিঠিতে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ সফরে তিনি বাংলাদেশি যুবক ও নারীদের সঙ্গে দেখা করতে পারবেন যারা এই নেতৃস্থানীয় প্রযুক্তির প্রধান সুবিধাভোগীদের মধ্যে থাকবেন। চিঠিতে বলা হয়, বাংলাদেশের অবকাঠামোতে স্টারলিংকের সংযোগ একীভূত করা গেলে সেটি রূপান্তরমূলক প্রভাব ফেলবে, বিশেষ করে বাংলাদেশের উদ্যোগী যুবক, গ্রামীণ ও দুর্বল নারী এবং প্রত্যন্ত সুবিধাবঞ্চিত সম্প্রদায়ের জন্য। প্রধান উপদেষ্টা তার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমানকে আগামী 90 কার্যদিবসের মধ্যে স্টারলিংকে বাংলাদেশে উৎক্ষেপণের জন্য প্রস্তুত করতে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। এর আগে গত 13 ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা স্পেস এক্স, টেসলা এবং এক্স প্ল্যাটফর্মের মালিক ইলন মাস্কের সঙ্গে টেলিফোনে বিস্তারিত আলোচনা করেন। স্টারলিংক চালু করার মাধ্যমে বাংলাদেশে ডিজিটাল অবকাঠামো আরও শক্তিশালী হবে এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সুবিধা পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে আশা করছে সরকার। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে 7 বছরের দণ্ড থেকে খালাসের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ ও দুদক। এই আবেদনের শুনানির জন্য আগামী 2 মার্চ দিন ধার্য করেছেন আপিল বিভাগ। রোববার বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। গত 27 নভেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে খালাস দেন হাইকোর্ট। বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই মামলায় বেগম খালেদা জিয়া সহ 3 জনকে দেয়া নিম্ন আদালতের রায় বাতিল করেছেন হাইকোর্ট। 2011 সালের 8 আগস্ট তেজগাঁও থানায় এ মামলা করে দুদক। মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এ.টি.এম. আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানির জন্য আগামী মঙ্গলবার দিন ধার্য করেছেন আপিল বিভাগ। সকালে বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ শুনানির জন্য এ দিন ধার্য করেন। আদালতে বিষয়টি শুনানির জন্য উপস্থাপন করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। এ সময় চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, জামায়াত নেতা আজহারের আইনজীবী মোহাম্মদ শিশির মনির উপস্থিত ছিলেন। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান চলাকালে পঙ্গু হাসপাতালের চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহতদের নো ট্রিটমেন্ট নো রিলিজের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা, যার প্রমাণ প্রসিকিউশনের হাতে এসেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এদিকে জুলাই আগস্টে গণহত্যার মামলায় 3 পুলিশ সদস্য আরশাদ হোসেন, ইমাজ হোসেন ও চঞ্চল কুমার সরকারকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। আরও দেখুন সাইদুর রহমান আবিরের রিপোর্টে। গত বছরের জুলাই আগস্টের গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর পঙ্গু হাসপাতালে আহতদের দেখতে গিয়েছিলেন শেখ হাসিনা। ওই সময় তিনি হাসপাতালের চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহতদের নো ট্রিটমেন্ট নো রিলিজের নির্দেশ দেন, যার প্রমাণ প্রসিকিউশনের হাতে এসেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। পূর্ব নির্ধারিত বিষয়ে আদালতের শুনানি শেষে ট্রাইব্যুনালের প্রসিকিউশন অফিসের সম্মেলন কক্ষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে একথা জানান তিনি। শেখ হাসিনা প্রথম দিকেই পালিয়ে যাওয়ার আগে একবার হসপিটাল ভিজিটে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে বলেছেন নো ট্রিটমেন্ট নো রিলিজ, অর্থাৎ কোনো চিকিৎসা দেবেন না এবং কাউকে এখান থেকে রিলিজ করবেন না যাতে বাইরে যেতে না পারে। এক প্রশ্নের জবাবে তাজুল ইসলাম বলেন, গণঅভ্যুত্থান চলাকালে শহীদদের মরদেহ প্রশাসনের নির্দেশে সুরতহাল করতে দেয়া হয়নি। গুলিতে মারা গেলেও সে সময় অনেককে ডেথ সার্টিফিকেট দেয়া হয়নি। কোনো সুরতহাল করা হয়নি প্রশাসনের চাপে, কোনো পোস্টমর্টেম করতে দেয়া হয়নি, পোস্টমর্টেমের রিপোর্টও নেই। ইভেন যারা গুলিবিদ্ধ অবস্থায় হসপিটালে নেওয়া হয়েছে এবং তার মধ্যেই তারা শাহাদাত বরণ করেছেন, তাদের ব্যাপারে বলা হয়েছে যে তাদের ডেথ সার্টিফিকেটে যে গুলিতে মারা গেছে এই কথাটাও লিখতে তারা অনেক সময় লিখেনি এবং তারা বাধ্য করেছে যাতে অন্য কোনো কারণ লেখা হয়।
এদিকে জুলাই আগস্টে গণহত্যায় করা মামলায় 3 পুলিশ সদস্য আরশাদ হোসেন, ইমাজ হোসেন ও চঞ্চল কুমার সরকারকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। পরে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, আসামিদের বিরুদ্ধে তদন্ত শেষ পর্যায়ে রয়েছে, নির্ধারিত তারিখের আগেই দাখিল করা হবে। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি দিয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গত 18 ফেব্রুয়ারি সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলায় দায়ীদের বিচার ও ভিসি প্রো ভিসির পদত্যাগ সহ 6 দফা দাবিতে স্মারকলিপি দেওয়া হয়। দুপুরে কুয়েট শিক্ষার্থীদের 5 সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গিয়ে স্মারকলিপি দিয়ে আসেন। প্রধান উপদেষ্টার পক্ষে এক কর্মকর্তা এ স্মারকলিপি গ্রহণ করেন। এর আগে কুয়েট থেকে 2টি বাসে করে এসে 82 জন শিক্ষার্থী কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন। সেখান থেকে তাদের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যান। ছাত্রদলের মধ্যে ছাত্রলীগের প্রতিচ্ছবি ফুটে উঠছে, এটি কোনোভাবেই কাম্য নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম। ছাত্রদল ও যুবদল দ্বারা সংঘটিত সহিংসতা ছাত্র শিবিরের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে চলমান পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি মন্তব্য করে আইনশৃঙ্খলা রক্ষায় স্বরাষ্ট্র উপদেষ্টার আরও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বানও জানান জাহিদুল ইসলাম। বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রদল, ছাত্র শিবির সহ অন্যান্য ছাত্র সংগঠনকে অন্যায়ভাবে দমনের চেষ্টা করছে। শুধু তাই নয়, নিজেরা সন্ত্রাসী কায়দায় শিক্ষার্থীদের হামলা করে তার দায় উদ্দেশ্য প্রণোদিতভাবে ছাত্র শিবিরের উপর চাপিয়ে দিচ্ছে, যার প্রবক্তা ছিল নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ। ছাত্রদলের মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিচ্ছবি ফুটে উঠবে তা আমরা কোনোভাবেই কামনা করি না। সারা দেশে শত শত জায়গায় চাঁদাবাজি, দখলদারি দেখে বোঝার উপায় নেই যে দেশের কোনো পরিবর্তন হয়েছে। অপরাধীদের হাত বদল হয়েছে ঠিকই, কিন্তু অপরাধ আগের মতোই চলছে। এখনো দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়নি। 25 ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়। উপসচিব তারিয়া আফরোজ স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়, সরকার প্রতি বছর 25 ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করেছে এবং এ তারিখকে জাতীয় শহীদ সেনা দিবস সরকারি ছুটি ব্যতীত হিসেবে পালনের নিমিত্ত জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রের গ শ্রেণীভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্তকরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই সিদ্ধান্ত যথাযথভাবে প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ, সংস্থাকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়। যেসব কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদক ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান। সচিবালয়ে সাংবাদিকদের তিনি জানান, গত কয়েকদিন ধরে আওয়ামী লীগের আমলে বিতর্কিত 3টি নির্বাচনে দায়িত্ব পালন করা ডিসিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। এরই মধ্যে 65 কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া এবং ওএসডি করা হয়েছে জানিয়ে সিনিয়র সচিব বলেন, অভিযোগগুলো নিজস্ব ব্যবস্থাপনা এবং বিভিন্ন সংস্থার মাধ্যমে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। যাদের বিরুদ্ধে ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে, যেমন ওএসডি হয়েছে, বাধ্যতামূলক অবসর হয়েছে, আরেকটা বলা হয়েছে যারা এমন ধরনের হিনিয়াস অফেন্স করেছেন, ফাইন্যান্সিয়াল, আমাদের অনেক কলিগদের ব্যাপারে অনেক কথা বাজারে আছে, 4 কোটি 5 কোটি 20 কোটি এরকম আছে। এগুলো যদি আমরা বিভিন্ন সংস্থার মাধ্যমে এবং আমাদের নিজস্ব সিস্টেমের মাধ্যমে যদি দেখেছি সত্যি সত্যি ঘটনা আছে, সেই শুধুমাত্র সেই কেসগুলো আমরা দুদকে পাঠাবো। ইটস নট জেনারেল। 21শে রেশ যেন এখনো পুরোপুরি কাটেনি বইমেলা থেকে। মেলার 23তম দিনেও ছিল জনতা স্রোত। সর্বস্তরের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে বইমেলা যেন হয়ে ওঠে বাঙালির জ্ঞানের মেলায়। আর তাই লেখক, প্রকাশক ও বিক্রেতারাও খুশি এবার আশাতীত ব্যবসায়িক সাফল্য পেয়ে। বইমেলা ঘুরে রিপোর্ট করছেন জাহিদ আহমেদ বাবু। বাঙালি জাতি যে প্রকৃত জ্ঞান পিপাসু তার বাস্তব প্রতিচ্ছবি 21শের বইমেলা। বাঙালি আর মেলা এই দুটি শব্দ যেন একই সুতোয় গাঁথা। তাই বইপ্রেমীদের কাছে অমর 21শের গ্রন্থমেলা হয়ে উঠেছে প্রাণের। 21 ফেব্রুয়ারি রেসটা এখনো কমেনি। 21 ফেব্রুয়ারি দিন আসতাম,
কিন্তু ভিড় ছিল, আজ আসলাম ঘোরাঘুরি করতে। 21-এর ভিড় এড়াতে অনেকেই আবার 23তম দিনে মেলায় এসেছেন বইয়ের প্রতি অকুণ্ঠ ভালোবাসার কারণে। ফাগুন আর 21শে ফেব্রুয়ারির জন্যই, বইমেলার জন্যই আর 21শে ফেব্রুয়ারির জন্যই। ফাগুনের যে পরিবেশটা খুবই চমৎকার, এখানে আসলেই মনটা ভালো হয়ে যায়। প্রতি বছরই আসা হয় আমার এখানে। এদিন মেলার সফলতা নিয়ে বিক্রেতারা জানান এবার বই কেনাবেচার থেকে দর্শনার্থীদের উপস্থিতি বেড়েছে বহুলাংশে। আমি জাস্ট ঘোরাঘুরি করতে আসছি, আমার বই তেমন একটা পড়া হয় না, জাস্ট মেলাটা আর কি দেখার। মানুষ আসে ঠিকই বই দেখে কিন্তু বই কিনে না কেউ। দর্শনার্থী অনেক থাকে, দর্শনার্থী অনেক, সেই অনুযায়ী আমাদের বইগুলো বিক্রি অনেক কমই হচ্ছে। মেলায় আগত লেখক, পাঠক আর প্রকাশকরা জানান 21কে বুকে ধারণ করে বাঙালির প্রাণের বইমেলায় এগিয়ে যাক তার অভিষ্ট লক্ষ্যে। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। পর্যায়ে রয়েছে প্রবাসের খবর। বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাইয়ের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দুবাই প্রতিনিধি মহিউল করিম আশিক জানান, শুক্রবার সকালে দুবাই ও উত্তর আমিরাতে বাংলাদেশ কনসাল জেনারেল রাশেদুজ্জামান কর্তৃক জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিতকরণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। এরপর কনসাল জেনারেলের নেতৃত্বে কনসুলেটের কর্মকর্তা ও কর্মচারীগণ কনসুলেট প্রাঙ্গণে অবস্থিত অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন এবং ভাষা শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করেন। কনসুলেটের কর্মকর্তা কর্মচারী, বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক এবং দুবাই ও উত্তর আমিরাতের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টন নগরীতে প্রতি বছরের মতো এবারও বিপুল উৎসাহ, উদ্দীপনা ও যথাযোগ্য ভাব গাম্ভীর্য এবং বিনম্র শ্রদ্ধায় পালিত হল মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব হিউস্টনের আয়োজনে রোববার প্রভাত ফেরির মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ও স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে দিবসটি পালিত হয়। পরে জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা অর্ধনমিতকরণ এবং ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি শিশুরা মাতৃভাষা বাংলায় বিভিন্ন কবিতা আবৃত্তি করেন। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব হিউস্টনের নিজস্ব ভূমিতে দিবসটি পালন করা হয়।